আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম তোমাদের সামনে টেকনিক পাবলিকেশন এবং টেকনিক ইজি এডুকেশনের সমন্বয়ে রচিত ইজি কেমিস্ট্রি বইয়ের সিকিউ সমাধানের আরও একটি বিশেষ পর্বে। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমরা চ্যাপ্টার 3 থেকে একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করব, যেটা বোর্ড পরীক্ষায় এসেছে। তবে তার আগে আমি তোমাদেরকে বলবো যে এই বইটি কিন্তু আমাদের ইজি কেমিস্ট্রি বইটি কিন্তু তোমাদের কেমিস্ট্রিতে ভালো করার জন্য একটা সহায়ক বই, এবং এই বইয়ের মধ্যে আমরা কিন্তু সকল কিছু একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা সিকিউ বলো, এমসিকিউ বলো, সাজেশন বলো, যাবতীয় যা কিছু দরকার সব কিছু আমাদের এই বইটির মধ্যে রয়েছে। তাহলে কেমিস্ট্রিতে ভালো করতে হলে আমাদের এই বইটি সংগ্রহ করতে হবে, এই বইটি অনুসরণ করতে হবে, তবেই তুমি কি করবা, কেমিস্ট্রিতে 100তে 100 পেয়ে যাবা। তো চলো আমরা আজকে আসলে কথা বলবো কুমিল্লা বোর্ড 2021-এর একটি প্রশ্ন নিয়ে। তো দেখি এখন এই প্রশ্নে আসলে আমাদেরকে কি কি তথ্য দিচ্ছে, কি কি ইনফরমেশন আমাদেরকে দিচ্ছে, আমরা এখন সেই পার্টগুলোই দেখার চেষ্টা করব। ওকে ফাইন। তো সবার আগে দেখো আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি, যার চিত্র 1 হচ্ছে এই বোরের পরমাণু মডেল এবং চিত্র 2 হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। তো দেন এবার এর সাথে সাথে আমাকে কিছু তথ্য দিয়ে দিচ্ছে যে চিত্র 1-এর ক্ষেত্রে ইলেকট্রনের ভর আমাকে বলে দিচ্ছে, কক্ষপথের ব্যাসার্ধ আমাকে বলে দিচ্ছে, আরও আমাদের যেই যেই তথ্য প্রয়োজন সেই সকল তথ্য এখান থেকে দেওয়া হচ্ছে। তো কী কী পাচ্ছি দেখো, ইলেকট্রনের ভর পাচ্ছি, কক্ষপথের ব্যাসার্ধ পাচ্ছি। আচ্ছা, ইলেকট্রনের ভরকে কী দ্বারা প্রকাশ করা হয়? এম দ্বারা। কক্ষপথের ব্যাসার্ধকে কী দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা। প্লাঙ্কের ধ্রুবককে কী দ্বারা প্রকাশ করা হয়? এইচ দ্বারা। ঠিক আছে, এইচ দ্বারা। ওকে, তাহলে এই তথ্যগুলো আমাকে প্রশ্নে বলে দিচ্ছে। তো আমরা এখন এর সাথে সাথে ক খ গ ঘ এই প্রশ্নগুলোর অ্যান্সার কমপ্লিট করার চেষ্টা করবো। সো দেখো আমাদের ক নাম্বার প্রশ্ন কি বলেছে, ভর সংখ্যা কাকে বলে। তো আমরা কিন্তু এটার অ্যান্সার অলরেডি ভর সংখ্যা কাকে বলে আমরা নিয়ে কাজ করেছি। কাকে বলে বলতো, কোনো নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফলকে ভর সংখ্যা বলে। কোনো পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফলকে ভর সংখ্যা বলে। ওকে, সো আমরা যাচ্ছি আমাদের পরবর্তী যে অংশ সেই অংশে। দেখো পরবর্তী অংশে আমাদেরকে কি বলতেছে, পরবর্তী অংশে আমাদেরকে বলতেছে যে 2D অরবিটাল অসম্ভব কেন বা সম্ভব নয় কেন। এটা দুইভাবে আসতে পারে যে 2D অরবিটালটা আমরা পসিবল না আমাদের কাছে, এটা আমরা কেন সম্ভব করতে পারি না। তো এটার অ্যান্সার কি লিখতে পারি দেখো, ডি বা এস বা পি এটা ডিপেন্ড করছে আসলে এল এর মানের উপরে। হ্যাঁ, তাহলে এল এর মান নির্ণয়ের সূত্র কি দেখো, এদের মান নির্ণয়ের সূত্র হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। এদের মান নির্ণয়ের সূত্র হচ্ছে কি 0 থেকে n-1 পর্যন্ত। এইটা আমরা এল এর মানের সূত্র হিসেবে বিবেচনা করি। তাহলে 0 থেকে n-1, তাহলে n এর ভ্যালু যেহেতু 2D বলেছে, প্রশ্নে কত বলেছে বলো তো 2D, তাহলে আমার n এর মান কত, n এর মান হচ্ছে 2। সো 0 থেকে 2-1 পর্যন্ত, 0 থেকে 2-1 পর্যন্ত। তাহলে এখান থেকে কি আসতেছে, 0 থেকে 2-1, তার মানে কি 0 থেকে 1 পর্যন্ত। সো 0 থেকে 1 পর্যন্ত, খেয়াল করো 0 থেকে 1 পর্যন্ত। তাহলে আমরা যেটা বলতে পারি, তাহলে এখানে কি আছে, 0 আছে আর 1 আছে, 0 আছে আর 1 আছে। ওকে, তো 0-র দ্বারা কি বোঝানো হয়, এস। 0-এর দ্বারা কাকে বোঝানো হয়, এস অরবিটালকে বোঝানো হয় 0 দ্বারা, আর 1 দ্বারা বোঝানো হয় পি। সো এস আর এই 1 দ্বারা হচ্ছে গিয়ে পি। সো 2D অরবিটাল সম্ভব নয়। এই জন্য যদি আমি প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 2 বসাই, তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান কখনোই 2 সম্ভব নয়। তো সেজন্য আমরা 2D অরবিটালটা কখনোই দেখতে পাবো না, বা কখনো এটার কোনো বাস্তবভাবে কোনো অস্তিত্ব নেই। আচ্ছা, গেল এটা। যাচ্ছি 3 নাম্বার প্রশ্নে, গ নাম্বার প্রশ্নে আমরা এখন যাব। গ নাম্বার প্রশ্ন দেখো, গ নাম্বার প্রশ্নে কি বলেছে, উদ্দীপকের ইলেকট্রন এম শেলে কত বেগে ঘুরবে। এই যে ইলেকট্রনটা, এটা এম শেলে কত বেগে ঘুরবে। এখন কি কি তথ্য আছে খেয়াল করো, আমরা এখান থেকে কি কি তথ্য পাচ্ছি আমরা সেটাতে ফোকাস করবো। সো ফার্স্ট অফ অল এম শেল বলছে, এখানে প্রশ্নে বলছে এম শেল বলা মানে এদের মান কত, প্রথমটা হচ্ছে কে শেল, তারপরটা এল শেল, তারপরটা এম শেল বলা মানে এদের মান হচ্ছে 3। এম শেল বলা মানেই হচ্ছে এদের মান 3। ইলেকট্রনের ভরকে কি দ্বারা প্রকাশ করা হচ্ছে, ইলেকট্রনের ভরকে এম দ্বারা প্রকাশ করা হচ্ছে। তারপরে কক্ষপথের ব্যাসার্ধ, অর্থাৎ নিউক্লিয়াস থেকে তৃতীয় যে কক্ষপথ, নিউক্লিয়াস থেকে তৃতীয় কক্ষপথ পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বের মানও আমাকে প্রশ্নে বলে দিছে। সো সেটাও আমরা কাজে লাগাতে পারবো। আর এর মান আমাকে বলে দিছে, আর এইচ মানে প্লাঙ্ক ধ্রুবক। সো টোটাল আমাদের 4টা ভ্যালু আমাদেরকে প্রশ্নে বলে দিচ্ছে, এম বলে দিচ্ছে, আর বলে দিচ্ছে, এইচ বলে দিচ্ছে, এন বলে দিচ্ছে। 4টা ভ্যালু আমাদেরকে প্রশ্নে বলে দিচ্ছে। এখন প্রশ্ন বলতেছে যে কত বেগে ঘুরবে। সো ভি এর মান আসলে আমাদেরকে বের করতে বলতেছে। সো এখান থেকে প্রশ্নটা হচ্ছে যে ভি এর মান বা বেগের মান কত হবে,
আচ্ছা, তো চলো আমরা এটার অ্যান্সার প্রসেসটা একটু দেখে নেই যে আমরা এটার অ্যান্সার প্রসেসটা কিভাবে কাজ করব। সবার আগে আমাদের প্রথম কাজ হচ্ছে তথ্যগুলোকে নোট করা, তথ্যগুলোকে লিখে নেওয়া। আচ্ছা, তো তোমরা দেখো এখানে বলা আছে যে এম এর মান 9.11 10⁻³ কেজি। আর এর মান প্রশ্নে কিন্তু বলে দিয়েছিল আর এর মান কত হবে। হ্যাঁ, এন এর মান কক্ষপথের সংখ্যা এম শেল বলছিল, সো এন এর মান হচ্ছে 3, ভি এর মান কত। সো আমরা সূত্র কি জানি? আমরা সূত্র জানি এম VR is equals to NH/2 পাই, নরমাল যে সূত্র সেই সূত্রই জানি আমরা। দেন এখান থেকে আমরা ভি এর মানের পরিবর্তে মানে আমাকে ভি এর মানটা বের করতে হবে, তাহলে বাকি মানগুলোকে আমরা সমীকরণের ডান পাশে নিয়ে যাব। তাহলে কি দাঁড়ালো? এম এবং আর গুণ আকারে আছে, ওই পাশে গেলে ডিভাইড হয়ে যাচ্ছে। সো 2 NH/2 পাই ইনটু এম আর। দেন এখান থেকে সমস্ত মানগুলো বসাও, এন এর মান বসাও, এইচ এর মান বসাও, 2 এর মান বসাও, পাই এর মান বসাও, এম এবং আর এর মান বসাও। সো এখান থেকে আমরা অ্যান্সার কত পাচ্ছি? 9 পয়েন্ট। অ্যান্সার কত পাচ্ছি বলো তো? অ্যান্সার পাচ্ছি হচ্ছে কি আছে 9.647 10⁵ মিটার পার সেকেন্ড, 10⁵ মিটার পার সেকেন্ড। সো এইটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তো আমরা গয়ের অ্যান্সার। আচ্ছা, তোমাদেরকে আমি এক্ষেত্রে একটু বলে দেই, এই মানগুলো ক্যালকুলেশন করলে অনেক সময় এই মানগুলো ক্যালকুলেশন করলে অনেক সময় তোমাদের অ্যান্সারটি সায়েন্টিফিক মোডে আসতে নাও পারে। দেখবে যে বড় একটা অ্যান্সার চলে আসে, তো সেই ক্ষেত্রে তোমার ক্যালকুলেটরের অপশন থেকে তোমার অ্যান্সারটিকে সায়েন্টিফিক মোডে নিয়ে প্রকাশ করতে হবে আর কি। লাইক আমি এটাকে সায়েন্টিফিক মোডে নেওয়ার পরে আমার আসলো 9.647 10⁵ মিটার পার সেকেন্ড। সো এইভাবেই তোমাদেরকে আসলে সায়েন্টিফিক মোডে অ্যান্সারটা নিয়ে তারপরে তোমাদেরকে অ্যান্সারটা লিখতে হবে। ওকে, সো আমি আশা করছি তোমরা গয়ের পার্টটুকু প্রপারলি বুঝতে পেরেছো। সো আমরা এখন যাচ্ছি ঘয়ের অংশে। দেখো, তাহলে আমাদেরকে অবশ্যই ঘয়ের অংশ এই চিত্র নিয়ে বলবে। তো এখানে চিত্র 1 হচ্ছে বোরের পরমাণু মডেল আর চিত্র 2 হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। সো দেখি এটার ঘতে আসলে আমাদেরকে কি বলতে চাচ্ছে। আচ্ছা দেখো, ঘ নাম্বার প্রশ্নটা আমাদের কাছে এখন চলে এসেছে। এই যেখানে কি বলতেছে যে পরমাণুর গঠন বর্ণনায় চিত্র 1 ও চিত্র 2 এর মধ্যে কোনটি বেশি সফল তুলনামূলকভাবে বিশ্লেষণ করে। অর্থাৎ আমরা যে চিত্র 1 যে বোরের মডেল ছিল আর চিত্র 2 যে রাদারফোর্ডের মডেল ছিল, এই দুইটা মডেল পরমাণুর গঠন ব্যাখ্যায় কোন চিত্রটা বেশি সফল আমাকে জাস্ট এখানে এই পার্টটুকুই বের করতে বলতেছে আর কি, যে হ্যাঁ তুমি বলো যে কোন পার্টটা বেশি সফল। আচ্ছা, তো আমরা এখন এটা নিয়ে কাজ করব যে আমরা কোন চিত্রটা বেশি মানে কোনটা বেশি ভালো হয়েছে, আমরা এখন সেই পার্টগুলো নিয়ে কথা বলবো। তো চলো দেখি আমরা এটা নিয়ে একটু কথা বলি। দেখো, তাহলে আমাদের দুইটা মডেল নিয়ে আমরা কথা বলবো। সো মডেল নাম্বার 2 ছিল, দেখো মডেল নাম্বার 2 ছিল রাদারফোর্ডের পরমাণু মডেল আর মডেল নাম্বার 1 ছিল বোরের পরমাণু মডেল, তাই না? তো এবার আসলে কম্পেয়ার করি এদের মধ্যে। দেখো, 4টা পয়েন্ট নিয়ে আমরা আসলে আমাদের ডিসিশনটা ক্লিয়ার করতে পারবো। 1 নাম্বার, কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে ধারণা দেননি। তার মানে বিজ্ঞানী রাদারফোর্ড কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে কোনো সুস্পষ্ট ধারণা দিতে পারেন নাই, বাট বিজ্ঞানী বোর ধারণা দেননি। ঠিক আছে, ধারণা দেননি, বাট বিজ্ঞানী বোর কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে ধারণা দিয়েছেন এবং বলেছেন যে mvr = nh/2 পাই, এই সূত্র দিয়ে আমরা কক্ষপথের আকার আকৃতি বের করতে পারবো, যেখানে আর দ্বারা বোঝানো হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ। সো ব্যাসার্ধ বা ব্যাস কার হয়, যেই বস্তু গোলাকার তারই হয়। সো বিজ্ঞানী বোরের মডেল থেকে এইটা স্পষ্ট যে আমাদের নিউক্লিয়াসের বাইরে যে কক্ষপথগুলো থাকবে সেই কক্ষপথগুলো গোলাকার হবে, নাম্বার 1। নাম্বার 2, শক্তির শোষণ এবং শক্তির বিকিরণ সম্পর্কে কোনো ধারণা দেননি। অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে যে শক্তি থাকতে পারে, ইলেকট্রন যে সেই শক্তি গ্রহণ করতে পারে বা সেই শক্তি ত্যাগ করতে পারে, এই সম্পর্কে বিজ্ঞানী রাদারফোর্ড কোনো সুস্পষ্ট ধারণা দেয় নাই। বাট বিজ্ঞানী বোর বলেছেন কি, হ্যাঁ ইলেকট্রন শক্তি শোষণ করে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যেতে পারে, আবার উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যেতে পারে শক্তি বিকিরণের মাধ্যমে, নাম্বার 2। নাম্বার 3, পারমাণবিক বর্ণালী সম্পর্কে কোনো ধারণা দেননি। কে বলতো? বিজ্ঞানী রাদারফোর্ড। বাট বিজ্ঞানী বোর পারমাণবিক বর্ণালী সম্পর্কে ধারণা দিয়েছেন এবং হাইড্রোজেন পরমাণুর জন্য সেটা কত হবে সেটাও তিনি বলে দিয়েছেন, যে হাইড্রোজেন পরমাণুর জন্য চাইলে পারমাণবিক বর্ণালী বের করা সম্ভব, বা 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর জন্য চাইলে সেটা বের করা সম্ভব। আর নাম্বার 4, ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কে কোনো ধারণা দেননি আর ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কে ধারণা দিয়েছেন। সো এখান থেকে এই যে সে সূত্র দিয়েছেন mvr = nh/2 পাই। তাহলে দেখো 4টা যে পয়েন্ট আমরা কি পয়েন্ট যে নোট করলাম, এই 4টা পয়েন্ট থেকে একটা জিনিস ক্লিয়ার, যে বিজ্ঞানী রাদারফোর্ডের মডেলটা অবশ্যই ভালো, অবশ্যই গ্রহণযোগ্য, বাট তার অনেকগুলো কনসেপ্ট ছিল অস্পষ্ট, সে ক্লিয়ার কাট এখানে কোনো কথা বলে নাই। যেরকম এই যে কক্ষপথের আকার আকৃতি, দেখো ম্যাক্সিমাম হচ্ছে কি সে কোনো সুস্পষ্ট কনসেপ্ট দেয়নি। বাট বিজ্ঞানী বোরের মডেল থেকে দেখা যায় যে সে তার সকল কিছু ছিল কি যুক্তিভিত্তিক,
তারপরে হচ্ছে সূত্রভিত্তিক, সে সকল কিছু যুক্তি এবং সূত্র দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন এবং তিনি সবকিছু স্পষ্টভাবে বলে দিয়েছেন যে হ্যাঁ এখানে এইটা হবে, এখানে এটা হবে না, কার জন্য হবে, কেন হবে, সবকিছু সে ব্যাখ্যা সহকারে বর্ণনা করেছেন। তো তাহলে এই দুইটা মডেলকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা কি বলতে পারি কার মডেলটা বেশি গ্রহণযোগ্য বা কোন মডেলটা বেশি গ্রহণযোগ্য? তাই বলা যায় যে উদ্দীপকের দুইটি মডেলের মধ্যে, আমাদের প্রশ্নে যে দুইটা মডেল ছিল এই দুইটা মডেলের মধ্যে আমাদের যে প্রথম যে মডেলটি অর্থাৎ 1 নাম্বার যে চিত্রটি ছিল সেই চিত্রটি বেশি গ্রহণযোগ্য এবং সেটা অবশ্যই কার মডেল? বোরের পরমাণু মডেল। সেটা অবশ্যই কার মডেল? বোরের পরমাণু মডেল। সো এই জন্য আমাদের এই দুইটা চিত্রের মধ্যে আমরা অবশ্যই 1 নাম্বার চিত্রটি বেশি গ্রহণযোগ্য বা বোরের মডেলটি বেশি গ্রহণযোগ্য রাদারফোর্ডের মডেলের তুলনায়। এই 4টা পয়েন্ট তোমরা যদি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে দাও তাহলে আশা করছি তোমাদের অ্যান্সারটি অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, আর একটা জিনিস সেটা হচ্ছে যে আমি কিন্তু বোরের মডেলটাকে সম্পূর্ণ লিখি নাই, তোমরা এক্সামে এটা সম্পূর্ণভাবে লিখবা। কিভাবে লিখবা? যে কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে ধারণা দিয়েছেন, শক্তির শোষণ এবং বিকিরণ সম্পর্কে ধারণা দিয়েছেন, পারমাণবিক বর্ণালী সম্পর্কে ধারণা দিয়েছেন এবং হাইড্রোজেন পরমাণুর জন্য বলেছেন যে বর্ণালী তৈরি করা সম্ভব। এইভাবে তোমরা লাইনগুলো তোমাদেরকে একদম সম্পূর্ণ লাইনটাই তোমাকে এখানে লিখতে হবে। ঠিক আছে কথাটা? আচ্ছা, সো আশা করছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো। ওকে, তো আমরা এখানে যে সৃজনশীলটা নিয়ে কথা বললাম এই সৃজনশীলটা আশা করতেছি তোমরা প্রপারলি বুঝতে পেরেছো, তোমাদের এখান থেকে কোনো সমস্যা হোপসও নেই। তো আমরা আমাদের এই পর্বটা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। নতুন কোনো পর্ব নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।